করতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে দিয়ে 28 অক্টোবর যখন প্রায় সবাই আত্মগোপনে চলে গিয়েছিল তখন দুঃসময়ের কাণ্ডারি বলে খ্যাত যাকে বলা হয় সিনিয়র দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরও বেশ কিছু হেভিওয়েট এবার দেখা গেছে বিএনপির 237 আসনে যে মনোনয়ন প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে তারা মনোনয়ন পাননি, অর্থাৎ মনোনয়ন বঞ্চিত হয়েছেন। সেখানে আলোচিত কিংবা সমালোচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নাম এসেছে মনোনয়নে। অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে তিনি তার বক্তব্যের জন্য বেশ কয়েকবার আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছে এবং বিতর্কের সৃষ্টিও করেছেন এবং আপনিও মনোনয়ন বঞ্চিত হয়েছেন। একটু জানতে চাই যারা মনোনয়ন পেলেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিংবা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে নিয়ে আপনার কোনো বার্তা আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একটা দল কাকে প্রার্থী করবে না করবে এটা একান্তই তার নিজস্ব রাজনৈতিক ব্যাকরণ আছে, তার নিজস্ব পথ চলার ইতিহাস আছে। সেই জানে তার কোন আসন থেকে কোন নেতা এমপি হয়ে আসতে পারবেন, কি বাস্তবতা আছে এগুলো, এবং সেটা তার এখতিয়ার। এটা একান্তই বিএনপির জুরিসডিকশন। তবে এই ব্যাপারে এক্সক্লুসিভলি মন্তব্য করবার জায়গা বিএনপির স্ট্যান্ডিং কমিটি, যেহেতু তাদের গঠনতন্ত্র মোতাবেক বিএনপির স্ট্যান্ডিং কমিটি হচ্ছে তাদের নমিনেশন বোর্ড আর কি। দ্বিতীয় কথা হচ্ছে বিবিসি বাংলার সাথে তারেক রহমান গত মাসে সম্ভবত একটা সাক্ষাৎকার দিলেন। সেখানে উনি বলেছিলেন যে কি ধরনের ক্রাইটেরিয়া উনি বিবেচনায় নেবেন প্রার্থীতা দেবার ক্ষেত্রে। ওখানে উনি জিতে আসার সম্ভাবনা, এলাকার মানুষের সাথে কানেকশন, সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পর্ক, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা বলেছেন যেগুলো উনি বিবেচনায় নেবেন। বিএনপির বাহিরে থাকা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এখনও 2001-এর যে ইলেকটোরাল ডেমোগ্রাফি আছে তার থেকে বের হয়ে আসতে পারে নাই। আমি যে প্রার্থী তালিকা দেখলাম এর ভিতরে ডমিনেন্ট ক্যান্ডিডেট হচ্ছে কাইন্ড অফে বলতে পারেন যে খালেদা জিয়ার যে দল, খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির নেতারা। এবং একটা টেনশনের কথা মির্জা ফখরুল সাহেব এর আগে বেশ কয়েক বছর আগে টেনশনের কথা বলেছেন যে পুরাতন প্রজন্মের যারা ওল্ড স্কুল বিএনপি লিডার ছিলেন তাদের সাথে নতুন প্রজন্মের লিডারশিপ এবং যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন তেমন মানুষদের সাথে তারেক রহমানের রাজনীতি করবার মধ্যে একটা জেনারেশনাল গ্যাপ আছে। এই গ্যাপের বাস্তবতায় এখন যেটা আবার প্রমিনেন্ট হয়ে আসলো, মনে হচ্ছে যে এত বছর ধরে আমরা দেখলাম যে অ্যাক্টিং চেয়ারম্যানই আসলে দল চালাচ্ছেন, কিন্তু সেখান থেকে আবার দেখতে পাচ্ছি যে ওল্ড স্কুল পলিটিশিয়ান যারা ছিলেন বিএনপির তাদেরকে আবার ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে, যাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছিল, শোকজ করা হয়েছিল। এমন অনেকজন নেতা সংস্কারপন্থী বলে বিবেচিত ছিলেন 111-এর সময়, যাদেরকে বিএনপিতে সাইডলাইন করে রাখা হয়েছিল, এমন অনেক মানুষদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। এবং বেগম খালেদা জিয়াকে 3টা আসনে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমরা তো বরাবরই ওনার স্বাস্থ্যের অবস্থা জানি, উনি অসুস্থ মানুষ। চেয়ারপারসনকে ফ্রন্টে নিয়ে আসার মানে হচ্ছে যে মানে আগামী দিনের পলিটিক্সেও বিএনপির লিডারশিপ আকারে বেগম খালেদা জিয়াকে পোর্ট্রে করা হচ্ছে, এইটা একটা জায়গা আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির এই নমিনেশন ফ্যাক্টর থেকে আমরা যেটা দেখতে পেলাম 24-এ যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এটার মধ্য দিয়ে যে একটা জাতির আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে গেছে, নতুন আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, সেইটার রিফ্লেকশনে যথেষ্ট ঘাটতি আছে। বিএনপির 31 দফার যে ভিশন আছে তার সংস্কারের, ঐকমত্য কমিশনের লম্বা আলোচনা, বিএনপির জুলাই সনদ স্বাক্ষর করা থেকে শুরু করে যেই ধরনের পরিবর্তনের রাজনীতি বিএনপি বলেছে গত কয়েক বছর থেকে বিভিন্ন ফোরামে এবং তাদের সিনিয়র লিডাররা সহ, এইটা যে ধরনের প্লেয়ারদেরকে দিয়ে মানে বাস্তবায়ন করা হবে সে কাজটা মিলছে না। যেমন ধরেন আপনি মেসি আর রোনাল্ডোকে দিয়ে যদি বিশ্বকাপ ক্রিকেটের টিম তৈরি করেন, এইটা আপনি আসলে ডেলিভার করতে পারবেন না। যদিও তারা ভালো প্লেয়ার, কিন্তু সে হচ্ছে ফুটবলের পিচে ভালো প্লেয়ার, সে আসলে ক্রিকেটের পিচে ভালো খেলতে পারবে না। তো 24-এর যে গণ অভ্যুত্থান, দেশের 6.5 কোটি মানুষ ভোট দেয় নাই, বয়স 35-40, বিভিন্ন জরিপ বলছে যে প্রায় 60-62% মানুষ এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা কোথায় ভোট দিবেন অথবা জানেন না। এই বাস্তবতায় যে প্রার্থী তালিকাটা দেখলাম সেইটা সম্ভবত বিএনপির লিডারশিপের গত কয়েক বছরের বক্তব্য এবং তার যে 31 দফার ভিশন, এই ভিশনের সাথে যায় না।
তারপরে দুই চারটা ভালো পিক যে নাই এর ভিতরে এটা আমি বলবো না, যেমন ধরেন সানজিদা তুলিকে ঢাকা 14-তে নমিনেশন দিয়েছে মায়ের ডাকের সমন্বয়ক। আমরা লম্বা সময় রাস্তায় একসাথে লড়াই করেছি গুম পরিবারের জন্য। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে। ইটস এ গুড পিক, কোনো সন্দেহ নাই। আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন পুতুলকে নাটোরে নমিনেশন দিয়েছে। নওশাদ জমির ভাইকে পঞ্চগড়ে নমিনেশন দিয়েছে। ইটস এ ব্রিলিয়ান্ট পারসন। এর বাইরে আবার দেখেন যে এখানে আমার লার্নার ফ্রেন্ড রুমিন আছে, রুমিনকে নমিনেশন দেওয়া হয় নাই। এখন রুমিনের রাজনৈতিক ভুলভ্রান্তি নাই, অথবা সে কোনোভাবে পলিটিক্যালি মানে আপসেট করতে পারে দলকে, এমন কাজ করেন নাই এমনটা হয়তো দল মনে করে না। বাট এটাও তো মনে রাখতে হবে যে গত 15-16 বছরে বিএনপির হয়ে রাস্তায়, টকশোতে, টেলিভিশনে, সংসদে কে কতজন চিৎকার চেঁচামেচি করেছে। আমরা তো বহু স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা শুনেছি, ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় নাই। তো কিন্তু রুবিন তো কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, লড়াই করেছে, গণমাধ্যমে কথা বলেছে, বিএনপিকে ডিফেন্ড করেছে। তো সেই জায়গাতে এটা অবশ্যই নতুন জেনারেশন প্রফেশনালদেরকে পলিটিক্সে আনা, মেয়েদেরকে ডাইরেক্ট ব্যালটিংয়ে আনা, এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কন্ট্রাডিক্ট করে। তো সেই জায়গাতে এবং দেখেন যে একজনকে নমিনেশন দিয়ে লেস দ্যান 24 আওয়ার্স আবার তাকে জয় বাংলার অনুসারী হিসাবে তাকে আবার সাসপেন্ডও করতে হয়েছে। তো সেইটাও বোঝা যাচ্ছে যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে অ্যাক্টিং চেয়ারম্যানকে কারা আসলে গাইড করছেন না মিসলিড করছেন। এই গাইড করছেন না মিসলিড করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই বিষয়ে আপনার কাছে পরবর্তীতে আসছি। ব্যারিস্টার শামীম